জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মনোবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি। কোর্স কোড হচ্ছে 21-3401 সাধারণ মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কোর্সের যে অধ্যায়টির সঙ্গে তোমাদের যুক্ত হয়েছিলাম সেটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায়ের ইতিমধ্যে দুটি ক্লাস আমি নিয়েছি। আশা করছি আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের প্রথম যে অধ্যায় অবতরণিকা বা ইন্ট্রোডাকশন, এটি শেষ হবে বলে প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠের শিরোনাম ছিল অবতরণিকা মনোবিজ্ঞান পরিচিতি। পাঠের একটি উদ্দেশ্য দেখতে পাচ্ছ, মনোবিজ্ঞান বিষয় সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে এই প্রথম অধ্যায় থেকে, এবং আমার বিশ্বাস তোমাদের এই মনোবিজ্ঞান পড়ার প্রতি যে একটি কৌতূহল, সেই বিষয়টিও তোমাদের জাগবে। আজকের পাঠ হিসেবে আমরা রেখেছি মনোবিজ্ঞানে গবেষণা পদ্ধতিসমূহ। আজকের পাঠ শেষে যে বিষয়গুলো তোমরা শিখতে পারবে, মনোবিজ্ঞানে গবেষণা পদ্ধতিসমূহের নাম বলতে পারবে, মনোবিজ্ঞানে গবেষণা পদ্ধতিসমূহের সংজ্ঞা বলতে পারবে, মনোবিজ্ঞানে গবেষণা পদ্ধতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। মনোবিজ্ঞানে গবেষণা যে পদ্ধতিগুলো আছে, অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পদ্ধতি যেগুলো অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে, সেই পদ্ধতিগুলো নিয়েই তোমাদের সঙ্গে আজকে ক্লাসে সংক্ষেপে একটু আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে আসছি 1 নম্বর পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড, নাম্বার 2 পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড, নাম্বার 3 অন্তর্দর্শন পদ্ধতি বা ইন্ট্রোস্পেকটিভ মেথড, নাম্বার 4 হচ্ছে চিকিৎসামূলক পদ্ধতি বা ক্লিনিক্যাল মেথড, নাম্বার 5 পরিসংখ্যান পদ্ধতি বা স্ট্যাটিস্টিক্যাল মেথড, নাম্বার 6 জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড, নাম্বার 7 ঘটনা অনুসন্ধান পদ্ধতি বা কেস স্টাডি মেথড, এবং লাস্ট ওয়ান এখানে রেখেছি অভিক্ষা পদ্ধতি বা টেস্ট মেথড। এই কয়টাই আজকে আলোচনায় আমরা যাব। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও তোমাদের যদি আলোচনা করার সুযোগ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পদ্ধতিটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। এটা নিয়ে আমরা কথা বলি। সবার আগে চলে আসি পরীক্ষণ কাকে বলে। আমরা যদি এটি একটু সংজ্ঞা বলতে চাই, তাহলে বলা যায় যে সুনিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্ন চলের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরূপণের যে প্রক্রিয়া, তাকে বলা হয় থাকে পরীক্ষণ। অথবা অন্যভাবে বলা যায় যে সুনিয়ন্ত্রিত পরিবেশে অনির্ভরশীল চল প্রয়োগ করে নির্ভরশীল চলের উপর প্রভাব লক্ষ্য করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় থাকে পরীক্ষণ। এই সংজ্ঞা থেকে তোমাদের কাছে নিশ্চয়ই একটি প্রশ্ন জাগছে যে চল কি? কারণ হচ্ছে এই সংজ্ঞার মধ্যে চল আছে। চলের সংজ্ঞা যদি না জানি, তাহলে কিন্তু আমরা এই পরীক্ষণের সংজ্ঞাটিকে আমরা পরিষ্কার করতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চল কাকে বলে? আমরা একটু নতুন স্লাইডে চলে আসলাম। আবার চল বা ভেরিয়েবল যেটাকে বলেছি, ইংরেজি নাম কি? ভেরিয়েবল। ভেরি করে, যা কম বেশি হয়। সেখান থেকে বলতে পারি যা কিছু পরিবর্তনশীল বা পরিবর্তনযোগ্য, যা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়, তাকে বলা হয় থাকে চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি পরিবর্তনশীল? অনেক কিছুই পরিবর্তনশীল এই পৃথিবীতে। এই যে আমি কথা বলছি, কথা বলতে বলতেই কিন্তু আমার চেহারায় পরিবর্তন আসছে। এখন যদি তাপমাত্রা কম বেশি হয়, সেটিও কিন্তু আমার শরীরের মধ্যে প্রভাব পড়ে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানেও একটি পরিবর্তন কিন্তু আসে। আবার এমন অনেক বস্তু আছে যা কিন্তু পরিবর্তনশীল নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার কিছু কিছু জিনিস আছে হয়তো কোনো পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল, কোনো পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল নয়। যেমনটা যদি বলি, এই যে বিশাল একটি বিল্ডিং আমার এই ক্লাসরুমের পাশেই আছে, সেই বিল্ডিংটিকে যদি আমি সকাল থেকে ধাক্কা দিই, তাহলে কিন্তু আমি সেটাকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু যদি আমি সেরকম কোনো উপকরণ বা যন্ত্রপাতি দিয়ে সেটাকে ধ্বংস করবার চেষ্টা করি, তাহলে কিন্তু তার একটি পরিবর্তন আসবে। তাহলে এই পরিবর্তন যদি আসে, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতেও যদি পরিবর্তন আসে, তাহলেও কিন্তু তাকে আমরা চল বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে সংক্ষেপে হলেও একটু চল সম্পর্কে ধারণা তোমরা পেয়েছ। এই চলগুলোকে কি করে মনোবিজ্ঞানে? মনোবিজ্ঞানের গবেষণাগারে এই চলগুলোকে প্রয়োগ করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে আরেকটি চলের মধ্যে পরিবর্তন আসে। এই পরিবর্তনটাকে কি করা যায়? পরিমাপ করা যায়। এই জন্য বলেছে পৃথিবীর যে কোনো পরিমাপযোগ্য বিষয় যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তাকেই বলা হয় থাকে চল। এবং আমরা মনোবিজ্ঞানে সেই কাজটাই করব, এই চলগুলোকেই পরিমাপ করব। চল আবার বিভিন্ন প্রকার হয়। আমরা অন্তত আজকের ক্লাসে পদ্ধতিগত দিক থেকে চলকে 4 ভাগে ভাগ করা যায়। এই 4টি ভাগ নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে অনির্ভরশীল চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার 2 হচ্ছে নির্ভরশীল চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার 3 হচ্ছে অন্তর্বর্তী বা মধ্যবর্তী বা জৈবিক চল বা ইন্টারভেনিং ভেরিয়েবল, এবং লাস্ট ওয়ান এখানে রেখেছি বাহ্যিক চল বা এক্সটার্নিয়াস ভেরিয়েবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা একটা করে একটু সংক্ষেপে আলোচনায় যাই। প্রথমে আসছি অনির্ভরশীল চল। কোনো পরীক্ষণে পরীক্ষক যে চল প্রয়োগ করেন বা যে চলের প্রভাব দেখতে চান, তাকে বলা হয় থাকে অনির্ভরশীল চল। যেমন
ধরো যে শিক্ষক দেখতে চান যে কোনো একজন শিক্ষার্থীকে যদি পুরস্কার দেওয়া হয়, এই পুরস্কারের পরিপ্রেক্ষিতে তার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা, অর্থাৎ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ে কিনা, ক্লাসরুমে আসার প্রতি আগ্রহ বাড়ে কিনা, অথবা পড়াশোনার প্রতি মনোযোগী হয় কিনা। এই কারণে শিক্ষক এই যে একটি পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন, এই পুরস্কারটাকে আমরা বলতে পারি অনির্ভরশীল চল। তার পরিপ্রেক্ষিতে একটা কিছু উনি পরিবর্তন আসে কিনা এটা দেখতে চান। এমনিভাবে মনোবিজ্ঞানের গবেষণাগারেও বিভিন্ন রকম অনির্ভরশীল চল প্রয়োগ করে পরীক্ষণ পাত্রের মধ্যে সেই অনির্ভরশীল চলের প্রভাব আছে কিনা এটি পরিমাপ করে দেখতে চান। তাহলে পরীক্ষক যে চলটি প্রয়োগ করেন বা যে চলটির প্রভাব পরীক্ষক দেখতে চান তাকে বলেছি আমরা অনির্ভরশীল চল। এখানে এই উদাহরণের মধ্য দিয়ে আমরা বলতে পারি সেই যে পুরস্কার যেটাকে আমরা বলেছি বলবর্ধক, সেটাকে বলতে পারি আমরা অনির্ভরশীল চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমনটা স্লাইডে দেখতে পাচ্ছ যে শতভাগ ক্লাস উপস্থিতির জন্য পুরস্কার। তাহলে এই পুরস্কারগুলো কেন ক্লাসরুমে দেওয়া হয় বা শিক্ষার্থীকে দেওয়া হয়, সেটি হচ্ছে যে উজ্জীবিত করবার জন্য, তাদেরকে লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হবার জন্য। তাহলে এই পুরস্কারগুলোকে বলেছি আমরা অনির্ভরশীল চল। বিভিন্ন সময় আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, অথবা বিভিন্ন কথার মধ্য দিয়ে যে তাদেরকে উৎসাহিত করি, এগুলো কিন্তু এক ধরনের বলবর্ধক বা এক ধরনের পুরস্কার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে আসলাম নির্ভরশীল চল। ওই যে অনির্ভরশীল চল যেটি দিলে পরে কি হয়, নির্ভরশীল চলের মধ্যে একটি কিন্তু পরিবর্তন আসে। তো সেই আসার কথা, সেই জায়গা থেকে আমরা যদি বলি অনির্ভরশীল চল প্রয়োগের ফলে যে চলের সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে নির্ভরশীল চল। অর্থাৎ অনির্ভরশীল চল প্রয়োগ করলে, পুরস্কারটি প্রয়োগ করলে পরীক্ষণ পাত্রের আচরণের মধ্যে যে প্রতিক্রিয়াটি হবে বা যে পরিবর্তনটি হবে, সেই পরিবর্তনটিকে বলেছি আমরা নির্ভরশীল চল। এই পরিবর্তন কতটুকু হলো এটাই কিন্তু আমরা মনোবিজ্ঞানে পরিমাপ করে থাকি। তাহলে একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, পুরস্কার দিলে বা বলবর্ধক দিলে শিক্ষার্থীর শিক্ষণের পরিমাণ বাড়ে কিনা, শিক্ষণের পরিমাণ যে বাড়ে কিনা, এই যে কম বাড়া, এই পরিমাণটাকে, এইটাকে বলেছি আমরা নির্ভরশীল চল। তাহলে অনির্ভরশীল চল হচ্ছে বলবর্ধক আর শিক্ষণের পরিমাণটা হচ্ছে নির্ভরশীল চল। দেখো একটা উদাহরণ, বাম দিকে এবং ডান দিকে যদি একটু তাকাও, একটু সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। অ্যামাউন্ট অফ ওয়াটার, পানির পরিমাণের উপরে গাছের বৃদ্ধি নির্ভর করে কিনা। দেখো বিভিন্ন মাত্রার পানি দেওয়া হচ্ছে, একদম বাম দিকে দেখো মাঝামাঝি মাত্রার পানি, মাঝখানে দেখো পানির পরিমাণ সবচেয়ে বেশি, আর ডান দিকে হচ্ছে পানির পরিমাণ সবচেয়ে কম। ঠিক একই রকমের টব কিন্তু ডান দিকেও সেই টবগুলোকেই রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেখো তাদের কীরকম বৃদ্ধি হয়েছে, তাদের ডালপালা অথবা তাদের হৃষ্টপুষ্ট হওয়া কতটুকু বেড়েছে। পানির পরিমাণ যখন মাঝামাঝি ছিল তখন সবচেয়ে ভালো গাছটি বেড়েছে, যখন সবচেয়ে বেশি ছিল তখন কিন্তু গাছটি নুয়ে পড়েছে, আর যখন পানির পরিমাণটি কম ছিল তখন কিন্তু মাঝামাঝি মানেছে। এখান থেকে বুঝতে পারি যে পানির পরিমাণের পরিপ্রেক্ষিতে গাছের যে বৃদ্ধি সেটি কিন্তু নির্ভর করে থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পানি দেওয়া হচ্ছে অনির্ভরশীল চল এবং গাছের বৃদ্ধিটা হচ্ছে নির্ভরশীল চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ছবি এসেছে, দেখো এই বাচ্চাগুলোর খাওয়া কার উপর নির্ভর করছে, বাচ্চাগুলো খাবার নির্ভর করছে মায়ের উপরে। মা যদি খাবার দেয় তাহলে মায়ের এই খাবার আনাটাকে বলছি এটা হচ্ছে অনির্ভরশীল চল, আর বাচ্চার খাবার পাওয়া বা খাওয়াটি হচ্ছে নির্ভরশীল চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস সংক্ষেপে একটু ধারণা তোমরা পেয়েছো। এবার চলে আসি, আসলে গবেষক গবেষণাগারে এই কাজটাই করতে চান, অনির্ভরশীল চল প্রয়োগ করবেন এবং নির্ভরশীল চলের মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু এই যে দুটো চল নিয়ে কাজ করতে গিয়ে ওনাকে একটা জিনিস বিবেচনায় রাখতে হয়, এই অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের মাঝখানে সংযোগ স্থাপনকারী কিছু চল আছে। এই চলগুলোকে বলা হয় থাকে মধ্যবর্তী বা জৈবিক চল। এই চলগুলো ব্যক্তির ভেতরে থাকে, এগুলো বায়োলজিক্যাল, এই জন্য বলেছে জৈবিক চল। যেমনটি বললাম যে আমি পুরস্কার ঘোষণা দিলাম, পুরস্কার দেব, আর শিক্ষার্থীর মধ্যে কি হবে, শিক্ষণে পরিবর্তন আসবে। কিন্তু কোনো কারণে শিক্ষার্থী যদি মনের অবস্থা খারাপ থাকে, আবেগিক অবস্থা খারাপ থাকে, সে যদি খুব ক্ষুধার্ত থাকে, তাহলে কিন্তু আজকের এই যে ক্লাসটি করছে সে, আমি ঘোষণা দিলাম পুরস্কার দেব, সে শিখবে, কিন্তু আবেগিক অবস্থা খারাপের জন্য অথবা তার অন্য কোনো ক্ষুধা বা নিদ্রা এসবের কারণে কিন্তু তার এই শিক্ষণের পরিমাণটা কম হতে পারে। তাহলে মধ্যবর্তী চলটাকে ঠিক রাখতে হয়, তার মনোযোগ, তার আগ্রহ, তার আবেগিক অবস্থা, তার ক্ষুধা, এই চলগুলোকে বলেছি আমরা মধ্যবর্তী চল। বিভিন্ন সময় বয়স, লিঙ্গ এগুলোকে বলি মধ্যবর্তী চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলোকে মধ্যবর্তী চল বললাম, এগুলো যদি আমরা কখনো এই চলগুলোরই প্রভাব দেখতে চাই তখন কিন্তু এটি আর মধ্যবর্তী চল থাকবে না। আমরা বলেছি পরীক্ষক যে চলের প্রভাব দেখতে চান তখন সেটি হয়ে যায় অনির্ভরশীল চল। কিন্তু আমরা যে উদাহরণটা দিয়েছি বলবর্ধক এবং শিক্ষণ, এখানে কিন্তু বলবর্ধক হচ্ছে কি অনির্ভরশীল চল, শিক্ষণ হচ্ছে নির্ভরশীল চল, আর তার বয়স, তার লিঙ্গ, তার মনোযোগ এগুলো হতে পারে মাঝখানে, এগুলো হচ্ছে মধ্যবর্তী চল। আমরা চলে এসেছি একটি ছবিতে, দেখো ক্লাসরুমে ক্লাস হচ্ছে কিন্তু বাচ্চাটি যখন ঘুমিয়ে পড়ছে বা অনেকটাই সে নিদ্রায় কাতর, তখন কিন্তু সে সেই ক্লাসের জিনিসগুলো ভালোভাবে নিতে পারবে না। এমনিভাবে দেখো ইন্টারভেনিং ভ্যারিয়েবলের বিভিন্ন উদাহরণ এখানে দেওয়া আছে, মোটিভেশন, অ্যাটিটিউড, পার্সোনালিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে এগুলো ব্যক্তির ভেতরে থাকে, এগুলো অন্য একটি চল যখন প্রয়োগ করা হয় তখন এগুলো ভেতরে থাকে বলে এগুলোকে বলেছে মধ্যবর্তী চল। আবারও বলছি, যদি কখনো এই সব চলেরই যদি প্রভাব দেখা হয় তখন এগুলোই কিন্তু হয়ে যাবে তখন অনির্ভরশীল চল।
বাহ্যিক চল কাকে বলে? বাহ্যিক চল হচ্ছে এরকম যে আমি এই যে ক্লাস নিচ্ছি, আমার অনির্ভরশীল চল, কথাগুলো বলছি অনির্ভরশীল চল, তুমি শিখছো, এটা হচ্ছে নির্ভরশীল চল, তোমার আবেগিক অবস্থাটি ঠিক আছে, তোমার ক্ষুধা নেই, এগুলো সবই ছিল তোমার মধ্যবর্তী চল। কিন্তু কোনো কারণে দেখা গেল তুমি যেখানে পড়ে লেখাপড়া করছো সেই পরিবেশে এমন একটি অবস্থা আছে যেখানে গান বাজছে, অন্যরা কথাবার্তা বলছে, তাহলে কিন্তু তুমি আমার কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছ না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাহ্যিক চল হচ্ছে সেই চল যে চলটি পরীক্ষাগারে পরীক্ষণ করতে গিয়ে পরীক্ষকের কাছে মনে হয় সে পরীক্ষণের পরিবেশটাকে সে বিঘ্ন সৃষ্টি করছে, সেই বিঘ্ন সৃষ্টিকারী চলগুলোকে বলেছি আমরা বাহ্যিক চল। এই যে ক্লাসরুমে আমি আছি, এখানে ক্লাস নিচ্ছি, কোনো কারণে দেখা গেলো এখানে আলো যদি কম থাকে, বাতাস যদি কম থাকে, বাইরে থেকে যদি কোনো শব্দ আসে, তাহলে কিন্তু এই ক্লাসটি ভালোভাবে আমি নিতেও পারবো না, এবং যাদেরকে শেখাতে চাচ্ছি তারা কিন্তু ঠিকমতো কথাগুলো শুনতেও পারবে না। এই যে বাধা সৃষ্টিকারী যেগুলো চল, এগুলোকে বলেছি আমরা বাহ্যিক চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এমন একটি ছবির দিকে দেখো, একটু তাকাও। এই যে মানুষটি দেখো, ধরে নাও যে আমি যেখানে ক্লাস নিচ্ছি তার বাইরেই ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, মাইক বাজছে, তাহলে কিন্তু নিশ্চয়ই আমি ক্লাসরুমে ঠিকমতো ক্লাস নিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হয়? এই চলগুলোকে কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। নিয়ন্ত্রণ না করতে পারলে পরে কিন্তু যে কাজটি আমি করতে চাই সেই কাজটি কিন্তু ভালোভাবে করা যাবে না। অর্থাৎ কোনো একটি পরীক্ষণ ভালোভাবে করবার জন্য যদি বাইরে থেকে এসে কোনো চল সমস্যা সৃষ্টি করে, সেই সমস্যা সৃষ্টিকারী চলগুলোকেই বলেছি আমরা বাহ্যিক চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরেকটু উদাহরণের দিকে তাকাই, আমি একটু কষ্ট দিতে চাই আমাদের উপাধ্যক্ষ মহোদয়ের যে কম্পিউটার অপারেটর আছে তাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আমি সহযোগিতা করবার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটু পরিচয় করিয়ে দেই। আমার পাশে তোমরা যাকে দেখতে পাচ্ছ, আমরা চেষ্টা করেছি 3 ফিট দূরত্ব বজায় রেখে এখানে দাঁড়াবার। উনি হচ্ছে আমাদের আসলাম সাহেব, যিনি উপাধ্যক্ষ মহোদয়ের চেম্বারে, যিনি কলেজে কম্পিউটারের সহযোগিতার কাজটি করে থাকে, আমাদের এখানেও বিভিন্ন রকম টেকনিক্যাল সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ওনার দিকে একটু তাকাও, একটু খেয়াল করো তো দেখি যে ওনাকে একটু ওনার দিকে খেয়াল করতে থাকো তো দেখি। যদি খেয়াল করো তাহলে দেখো যে আসলাম ভাই আপনি, হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় সবসময়ই আসলাম ভাইকে দেখে অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি হ্যান্ডসাম সবসময় আমার কাছে ওনার কাছে মনে হয়ে থাকে। আসলাম ভাই, আপনার কি মনে হয় যে আমি কি খুব মন্তব্যটা অন্যরকম করেছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটু খেয়াল করো, আমি যখন বললাম আসলাম ভাইকে অনেক বেশি স্মার্ট লাগছে অথবা অনেক বেশি হ্যান্ডসাম লাগছে, তখন তোমরা দেখেছো না ওনার মধ্যে একটু লাজুকতা, একটু মনে হয় একটু বিব্রত, এরকম একটি অবস্থা দেখেছো না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেখতে চেয়েছিলাম আমার এই কথার প্রভাব। তাহলে আমার কথাগুলো কি চল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথাগুলো হচ্ছে অনির্ভরশীল চল। এর পরিপ্রেক্ষিতে, আমার কথার পরিপ্রেক্ষিতে ওনার মধ্যে যে পরিবর্তনটা, একটু লাজুকতা ভাব দেখলে, এটি হচ্ছে নির্ভরশীল চল। এবং এর মধ্য দিয়ে কিন্তু ওনার আবেগিক জায়গায় একটু পরিবর্তন এসছে, ক্যামেরার সামনে এসছে, সবার সামনে এভাবে বলছে, এবং এই যে ভেতরে যে তার রক্ত সঞ্চালন থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটি পরিবর্তন, এগুলোকে বলেছি আমরা মধ্যবর্তী চল বা জৈবিক চল। পাশাপাশি দেখো, ঠিক আমি দেখতে চেয়েছিলাম আমার কথার প্রভাব, তার পরিপ্রেক্ষিতে উনি কেমন আচরণ করে, কিন্তু হঠাৎ করেই দেখতে পারলে যে একটি মোবাইল বেজে উঠলো, এবং মোবাইল বাজার পরিপ্রেক্ষিতে ওনাকে কি করতে হলো, আবার পকেটে হাত দিতে হলো, এবং সেখান থেকে কিন্তু এই অনুষ্ঠানে বা এরকম একটা ক্যামেরার সামনে ওনাকে মোবাইলটির রিংটোনটি বন্ধ করতে হলো। তাহলে এই রিংটোনটি আসার পরিপ্রেক্ষিতে ওনার আচরণটা একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে এই রিংটোনটা হচ্ছে এখানে কি একটি বাহ্যিক চল, অর্থাৎ আমি যে চলের প্রভাব আসলে দেখতে চেয়েছিলাম ওনাকে কিন্তু একটু মনোযোগী হতে হলো অন্য জায়গায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই উদাহরণের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আমার বক্তব্যগুলো ছিল অনির্ভরশীল চল, ওনার মধ্যে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিবর্তন আসে কিনা এটা আমি দেখতে চেয়েছিলাম, এসছে লাজুকতা অথবা অন্য ধরনের ভাব, সেটা নির্ভরশীল চল। ওনার ভেতরে যে ভেতরে কাজগুলো হচ্ছে এগুলো হচ্ছে মধ্যবর্তী চল, এবং মোবাইল ফোনটি আসার পরিপ্রেক্ষিতে আমি যে আচরণটি দেখতে চেয়েছিলাম সেই আচরণটি কিন্তু অনেকটাই কিন্তু বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমি হয়তো আরেকটু ভালোভাবে ওনার আচরণটি দেখতে পারতাম, কিন্তু ওনাকে মোবাইলের দিকে মনোযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনার আচরণটা একটু চেঞ্জ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে একজন গবেষক বা পরীক্ষকও পরীক্ষাগারে বিভিন্ন চল প্রয়োগ করে পরীক্ষণ পাত্রের মধ্যে কী পরিবর্তন আসে এই পরিবর্তনটি দেখতে চান। এমনিভাবে আমরা পরীক্ষাগারে এই চলগুলো নিয়ে কাজ করে থাকি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা আমার ক্লাসরুমে থাকতে তাহলে তোমাদেরকে নিয়ে আজকের উদাহরণটি সাজাতে পারতাম। তোমাদেরকে মিস করছি। তারপরে আমি আসলাম সাহেব যে সহযোগিতা করেছে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ আসলাম সাহেব। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে তোমরা হয়তো আজকের এই উদাহরণের মধ্য দিয়ে বুঝতে পেরেছো যে
অনির্ভরশীল চল কি, নির্ভরশীল চল কি, মধ্যবর্তী চল কি এবং বাহ্যিক চল কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এবার চলে আসি আমাদের পরবর্তী স্লাইডে। দেখো পরবর্তী স্লাইড, হ্যাঁ, কি আছে পরীক্ষণ পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা পরীক্ষণ পদ্ধতি পড়ার জন্যই পরীক্ষণ পড়ে আসলাম। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষণটি করা হয় সেটাকে বলা হয়ে থাকে পরীক্ষণ পদ্ধতি। তারই আরেকটি নাম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতির কি আছে, বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কার্যকরী সংজ্ঞা, ব্যক্তি নিরপেক্ষতা, নিয়ন্ত্রণ, পুনরাবৃত্তি, সাধারণীকরণ, যথার্থতা প্রমাণ, পরিসংখ্যানগত পরিমাপ, মানকের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা যদি আমরা যাই, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই ঠিক যে বৈশিষ্ট্যগুলো নিয়ে এখানে স্লাইডটিকে সাজিয়েছি। তোমরা আমার ঠিক আগের যে ক্লাসটি হয়েছে সেই ক্লাসটির মধ্যে কিন্তু আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য পড়েছি। ঠিক এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝবার জন্য আমার গত ক্লাসটি যদি খেয়াল করো তাহলে কিন্তু তুমি বুঝে যাবে। তাহলে আমরা এই জায়গাটায় আলোচনা করে, আমাদের যেহেতু সময়ের সীমাবদ্ধতার একটি জায়গা আছে আর গত ক্লাসে এগুলো আলোচনা করেছি, প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই পরবর্তী যে আলোচনার জায়গাগুলো আছে সেই জায়গাটিতে। এই পরীক্ষণ পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধাও আছে। এই পদ্ধতিটি অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি এবং অনেক যে পদ্ধতি আছে মনোবিজ্ঞানে, আরও বাকি যে পদ্ধতিগুলো বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরীক্ষণ পদ্ধতির কারণেই কিন্তু আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞানও বলে থাকি। তো সেই দিক থেকে আমরা একটু যদি পরীক্ষণ পদ্ধতির সুবিধার দিকে খেয়াল করি, তোমরা একটু দেখবা যে এই পদ্ধতি একমাত্র পদ্ধতি বলা যায় যে সবটুকু বৈজ্ঞানিক নিয়মনীতি অনুসরণ করে চলে। মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, কাজেই বৈজ্ঞানিকভাবে যে নিয়মনীতি মেনে চলে সেই পদ্ধতির গুরুত্ব কিন্তু মনোবিজ্ঞানে অনেক বেশি। এই পদ্ধতির মধ্যে একটি সুবিধা হচ্ছে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে পরীক্ষাগারের নিয়ন্ত্রণ বা চলের নিয়ন্ত্রণ। পরীক্ষক ইচ্ছে মতো করে চল প্রয়োগ করে তার পরিবর্তন দেখতে পারেন, পরীক্ষাগারের পরিবেশটাকে কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। আরেকটি সুবিধা হচ্ছে বিজ্ঞান সবসময় চায় পুনরাবৃত্তি, পুনরায় করে দেখানো। তো এই পদ্ধতির মধ্য দিয়ে একটা জিনিস একবার ফলাফল পেলে পরে আরেকবার সেটাকে পুনরায় কিন্তু করে দেখানোর সুযোগ আছে। এই পদ্ধতির মধ্য দিয়ে যে ফলাফলগুলো পাওয়া যায়, ফলাফলগুলো হয়ে থাকে অনেক বেশি বস্তুনিষ্ঠ, অর্থাৎ ব্যক্তির প্রভাব সেখানে থাকে না। যদি কোনো ফলাফলের ক্ষেত্রে ব্যক্তির প্রভাব না থাকে তাহলে সেই ফলাফলটি কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য এবং মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বটে। এবং এই পদ্ধতি আরেকটি সুবিধা হচ্ছে অনির্ভরশীল চলের পরিমাণগত পরিমাপ বা পরিবর্তনটা দেখা যায় এবং তাকে আবার কী করা যায়, সংখ্যার মধ্য দিয়ে সেটাকে কিন্তু বিশ্লেষণও করার সুযোগটি আছে। প্রাপ্ত তথ্যগুলো অনেক বেশি হয়ে থাকে নির্ভুল, যথার্থ এবং সংক্ষিপ্ত, এবং আমরা বিভিন্ন নকশা অনুযায়ী চলের বিন্যাস করতে পারি এবং ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংক্ষেপে হচ্ছে আমাদের পরীক্ষণ পদ্ধতির সুবিধা। আমরা যদি একটু প্রত্যেকটি জিনিসের ভালো দিকও থাকে, একটু দুর্বল দিকও থাকে, আমরা যদি একটু অসুবিধার দিকে খেয়াল করি তাহলে দেখো পরীক্ষাগারের কৃত্রিম পরিবেশে এই গবেষণাগাছটি করা হয়। তো কৃত্রিম পরিবেশ মানে হচ্ছে কি, যে কোনো মানুষ ন্যাচারাল পরিবেশে যে আচরণটি করে সেই আচরণটি কিন্তু কৃত্রিম পরিবেশে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু সবটুকু আচরণটা স্বাভাবিক নাও থাকতে পারে। এই কারণে বলা হয়ে থাকে আমরা তো প্রাণীর স্বাভাবিক আচরণটি দেখতে চাই, সেই প্রাণীটিকে যখন গবেষণাগারে নিয়ে এসে কাজটি করা হয় তখন কিন্তু সেই স্বাভাবিক আচরণটা সেই কৃত্রিম পরিবেশের কারণে কিন্তু তার কিছুটা ব্যাহত হতে পারে। এই কারণে বলা হয়ে থাকে এটি একটি দুর্বলতা। সব ঘটনাই কিন্তু গবেষণাগারে সৃষ্টি করা যায় না। সামাজিক অনেক ঘটনা আছে, যেমন জনমত যাচাই করতে চাই, মনোভাব, বিশ্বাস, এগুলোর জন্য কিন্তু আমরা সামাজিক অবস্থায় আমাদেরকে যেতে হয়। সেই সামাজিক অবস্থা দেখতে গেলে কিন্তু সেটি গবেষণাগারে সম্ভব হয় না। আবার গবেষণাগারে যখন একজন পরীক্ষণ পাত্রকে নিয়ে আসা যায় তখন কিন্তু সেই গবেষক পরীক্ষণ পাত্র বা যিনি সহযোগিতা করবেন তিনি যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু পরীক্ষণের ফলাফলটি বিঘ্ন হতে পারে। যেসব ঘটনাগুলো একেবারেই বলা যায় যে সেই স্পটেই আমাকে দেখতে হয়, সেই স্থানে দেখতে হয়, যেমন দেখা গেলো আমি দেখতে চাই আসলে জনতার মধ্যে দাঙ্গা লেগে গেলে পরে যে আচরণটি করে দেখতে চাই, বৈবাহিক বিচ্ছেদ হলে পরে যে ঘটনাগুলো হয় সেটি আমি দেখতে চাই, অথবা মিছিলকারী কি আচরণ করে এটি তো নিশ্চয়ই আমি গবেষণাগারে সৃষ্টি করতে পারবো না। এর জন্য কিন্তু আমার পরীক্ষণ পদ্ধতি সেখানে চলবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিশুদের আচরণ এবং বিভিন্ন প্রাণীদের আচরণের ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো কী করা হয়, একটু নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের আমাদের দরকার হয়ে পড়ে। এবং আমরা কোনো কোনো কারণে দেখা গেল কিছু নৈতিক বা সামাজিক কারণে আমরা পরীক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে সব কাজ কিন্তু করতে পারি না, কারণ সামাজিক বা নৈতিক কারণেই কিন্তু সব কিছু গবেষণাগারে সৃষ্টি করা যায় না। এইসব হচ্ছে কিছু কিছু দুর্বলতা। এইসব দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা বলতে পারি এই পদ্ধতির কারণে মনোবিজ্ঞান আজকে বিজ্ঞান, কাজে এই পদ্ধতির গুরুত্ব মনোবিজ্ঞানে অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা একটু দেখে নেই পরীক্ষণের কতগুলো ধাপ রয়েছে। অ্যাট এ গ্লান্স তোমরা শুধুমাত্র দেখে রাখো, এই ধাপগুলো তোমরা মনোবিজ্ঞানে তোমাদের ব্যবহারিক আছে, সেই ব্যবহারিক করতে গেলে কিন্তু এই ধাপগুলো অনুসরণ করেই তোমাদের কিন্তু যেতে হবে। আমি শুধুমাত্র একটু স্লাইডটি রেখেছি তোমার জানার একটু সুবিধার জন্য। এগুলো নিশ্চয়ই যখন ব্যবহারিক সম্পর্কিত আলোচনায় যাব তখন এগুলো প্রত্যেকটি ধরে ধরে বিস্তারিত একটি আলোচনার জায়গায় আমরা যাব। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে পদ্ধতিটি আছে নাম্বার 2, সেটি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, যেটাকে বলেছি আমরা অবজারভেশন মেথড। একটু ছবিটার দিকে যদি খেয়াল করো, দেখো সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু দেখার চেষ্টা করছে স্বাভাবিক পরিবেশে কোথায় কি হচ্ছে। এখান থেকে আমরা একটু বলতে চাই পর্যবেক্ষণ হচ্ছে সেটি যেটি মানুষ বিভিন্ন স্বাভাবিক পরিবেশে যে ঘটনাগুলো সাধারণত ঘটে সেই স্বাভাবিক ঘটনাগুলোকে যেভাবে দেখে সেটাকেই বলে থাকি আমরা পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ পদ্ধতির বলার আগেই একটু দেখো, আমরা একটু স্লাইডের দিকে যদি তাকাই, সাধারণভাবে কোনো ঘটনা দেখা বা অবলোকন করাটাকেই বলেছি আমরা পর্যবেক্ষণ। কিন্তু বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি কিন্তু একটি ভিন্ন। তিনি যখন সেটা দেখতে যান তাকে বিশেষ কতগুলো বিষয় খেয়াল রেখে, বিশেষ উদ্দেশ্যকে খেয়াল রেখে এবং সুশৃঙ্খলভাবে তিনি সেটাকে পর্যবেক্ষণ করেন বা অবলোকন করেন এবং সেই তথ্যগুলোকে উনি কী করেন, একটু রেকর্ডও করেন। ঠিক গবেষণা করবার জন্যই তো গবেষক পর্যবেক্ষণ করেন, কাজে উদ্দেশ্যমূলকভাবে সুশৃঙ্খলভাবে তার দেখা বা অবলোকন করাটাকে বলেছি আমরা পর্যবেক্ষণ। তাহলে পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতি গবেষণার এমন একটি পদ্ধতি যেখানে গবেষক সাধারণত গবেষণা পরিবেশের উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ না করে অথবা কোনো চল পরিবর্তন না করে কোনো আচরণ পর্যবেক্ষণ করেন, উপাত্ত সংগ্রহ করেন এবং লিপিবদ্ধ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে পদ্ধতিগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটা পদ্ধতির মধ্য দিয়েই মনোবিজ্ঞানের গবেষণা করতে গেলে আমরা যে তথ্যপাত্রগুলো সংগ্রহ করি সেই তথ্যপাত্র সংগ্রহ করার হচ্ছে এগুলো পদ্ধতি। আমরা পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম, কথা বলতে গিয়ে আমরা বলেছি যে এই পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্যের জায়গাও আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? এই পদ্ধতির মধ্য দিয়ে মুক্ত পরিবেশে পর্যবেক্ষণ করা হয়, স্বাভাবিক একটি পরিবেশে কোথায় কি ঘটছে সেখানে গিয়ে সেভাবে দেখাটাকে বলেছি আমরা পর্যবেক্ষণ। নিশ্চয়ই বুঝতে পারছো এই পর্যবেক্ষণ কিন্তু আমরা গবেষণাগারে করছি না, স্বাভাবিক একটি পরিবেশে করছি এবং সেখান থেকে কি করা যায়, সেখানে ন্যাচারালি যে ঘটনাগুলো ঘটে সেটি দেখা যায়, সেখান থেকে যে উপাত্তগুলো পাওয়া যায় উপাত্তগুলো অনেক বেশি বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে এবং কৃত্রিম পরিবেশও নিশ্চয়ই সেটি থাকে না। যে সামাজিক পটভূমিতে ঘটে সেই সামাজিক পটভূমি সম্পর্কে কিন্তু জানার সুযোগটা এই পদ্ধতির মধ্য দিয়ে আছে, যেটা পরীক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু নেই। এই পদ্ধতির মধ্য দিয়ে কি হয়, দলগত সামাজিক ক্রিয়া এগুলো সম্পর্কে কিন্তু একটি জ্ঞান লাভ করার সুযোগ থাকে। পাশাপাশি এই সংগৃহীত তথ্যে পর্যবেক্ষণকারী তার নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, তার মনোভাব, দর্শন ইত্যাদির একটি সংমিশ্রণ থাকার সুযোগও কিন্তু এখানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু চলে যাই সংক্ষেপে এই পর্যবেক্ষণের যে শ্রেণীবিভাগগুলো আছে। তোমরা যদি একটু খেয়াল করো, শ্রেণীবিভাগগুলোকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করা হয়েছে। আমরা প্রথমটা যদি একটু খেয়াল করি, গবেষণা পরিবেশের নিয়ন্ত্রণের ভিত্তিতে পর্যবেক্ষণ দুই প্রকার, একটাকে বলেছে প্রাকৃতিক পর্যবেক্ষণ বা স্বাভাবিক পর্যবেক্ষণ, আরেকটি বলছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারে স্বাভাবিক পরিবেশে যে পর্যবেক্ষণটা এটাকে বলেছি স্বাভাবিক বা প্রাকৃতিক। আর কখনো কখনো পরীক্ষণে পর্যবেক্ষণ করা হয় খুবই স্বল্প মাত্রায় কিছু কিছু জায়গা নিয়ন্ত্রণ করে, একেবারে যে চলটি দেখতে চান অন্য অন্য চলগুলোকে স্থির রেখে তিনি কিন্তু পরীক্ষণটি করেন। এরকম একটি নিয়ন্ত্রিত অবস্থায়ও কিন্তু সেই পর্যবেক্ষণটি করেন, এরকম বলেছে আমরা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের পূর্ব পরিকল্পনা বা কাঠামোর উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয়েছে কাঠামোগত পর্যবেক্ষণ, একটা হচ্ছে অকাঠামোগত পর্যবেক্ষণ। কাঠামোগত পর্যবেক্ষণ হচ্ছে সেই পর্যবেক্ষণ যেখানে সব কিছু আগে থেকে ঠিকঠাক করা থাকবে, কখন পর্যবেক্ষণটি করব, কোথায় করব, কি পর্যবেক্ষণ করব, সব খাতা কলম নিয়ে কিন্তু সেখানে একটা পরিকল্পনা থাকে। আর যেখানে পর্যবেক্ষণ করব কিন্তু অনেকটাই বলা যায় উদ্দেশ্যহীনভাবে, কোনো আগের থেকে পরিকল্পনা থাকবে না, কি দেখব কি না দেখব সব কিছুর সম্পর্কে ওরকমভাবে সুসংগঠিত কোনো ব্যাপার থাকবে না, এরকমটাকে বলেছি আমরা অকাঠামোগত পর্যবেক্ষণ। আবার পর্যবেক্ষণকারীর ভূমিকার উপর ভিত্তি করেও পর্যবেক্ষণকে আমরা কি করেছি, দুভাগে ভাগ করেছি। একটা বলছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আরেকটি বলেছি অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। যিনি গবেষক বা যিনি পরীক্ষক তিনি পর্যবেক্ষণ করবেন, তিনি যদি সেই গবেষণায় তথ্যপাত্র সংগ্রহ করতে গিয়ে সেই পরীক্ষণ পাত্রদের সঙ্গে মিশে যান, তাদের সঙ্গে কাজে অংশগ্রহণ করেন এবং এই অংশগ্রহণ করার মধ্য দিয়ে যদি কোনো পর্যবেক্ষণ করেন তখন তাকে বলেছি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। যেমনটা কি ধরো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে শ্রমিকরা কী কাজ করে থাকে আমি তাদের সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাই, তাহলে গবেষককে কী করতে হবে, তাকে সেখানে একটি চাকরি নিতে হবে, চাকরি নিয়ে তাদের সঙ্গে সে মিশে যাবেন, তাদের মতো করে সে শ্রমিক হিসেবে কাজ করবেন 2 মাস 4 মাস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তাদের কাজের সঙ্গে যুক্ত হয়েও কিন্তু পর্যবেক্ষণ করা যায়, সেটাকে বলেছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। আর আমি দেখা গেল কি তারা কাজ করছে, আমি আমার মতো করে গিয়েছি, কখন গিয়ে সব কিছু দেখে আসলাম, তাদের একটি অংশ আমি হতে পারিনি, এভাবেও কিন্তু কোনো কিছু পর্যবেক্ষণ করা যায়, সেটাকে বলেছে আমরা অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো একটু তোমাদেরকে ছবির মধ্য দিয়ে বা একটু অন্যভাবে আরেকটু ব্যাখ্যা যদি করার সুযোগ থাকে। দেখো, প্রাকৃতিক পর্যবেক্ষণ, যে এই যে মানুষটি দেখো সেই পাওয়ার গ্লাস দিয়ে দেখো দেখছে, দূর থেকে দেখছে স্বাভাবিক পরিবেশে কে কী আচরণ করছে, নিশ্চয়ই এই মানুষটা সেটি নিয়ন্ত্রণে নাই। এটাকে বলেছি আমরা প্রাকৃতিক পর্যবেক্ষণ। তাহলে প্রাকৃতিক পর্যবেক্ষণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, স্বাভাবিক পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে, সেগুলো একটু স্লাইড আকারে রেখেছি তোমাদের আরেকটু বোঝার সুবিধার জন্য, অথবা তোমাদের এখান থেকে তথ্যপাত্র একটু খাতায় লেখা, অথবা পরবর্তীতে তুমি যদি নোট করতে যাও তোমার একটু সহযোগিতা হতে পারে। এই জায়গা থেকে যতটুকু এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে তোমাকে সহযোগিতা করা যায়, এই জন্য আমি চেষ্টা করেছি যত সম্ভব তোমাদের এই 40 মিনিটের ক্লাসের মধ্য দিয়ে তথ্যপাত্র দেওয়া যায়। প্রাকৃতিক পর্যবেক্ষণ দেখো, একটি বিশাল একটি সুপার মল, সেখানে মানুষ বিভিন্ন রকম আচরণ করছে, এটিও কিন্তু একটা স্বাভাবিক একটি পরিবেশ, সেখানে গিয়ে কিন্তু গবেষক পর্যবেক্ষণ করতে পারেন। আরেকটি ছবি দেখো, আগুন লেগেছে এবং সেখানে দমকল বাহিনী গিয়েছে এবং মানুষরা ছুটোছুটি করছে, বিভিন্ন জন সহযোগিতা করছে, বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সেখানে হয়তো মিলিত হয়েছে, এটিও স্বাভাবিক পরিবেশের একটি ঘটনা। এই যে একেবারে বনে জঙ্গলে চলে গেছে এবং সেখানেও দেখো সে পর্যবেক্ষণ করবার চেষ্টা করছে। আবার দেখো আরেকজন একদম সেই প্রাণীর কাছাকাছি চলে গেছে, নিবিড়ভাবে প্রাণীকে অনুধাবন করবার চেষ্টা করছে, তার আচরণটিকে পর্যবেক্ষণ করবার চেষ্টা করছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক পর্যবেক্ষণ। দেখো, প্রত্যেকটি ছবি দেখলেই তোমার একদম পরিষ্কার হয়ে যাবে গবেষককে পর্যবেক্ষণ করতে গেলে কি কাজটি করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম নিয়ন্ত্রিত পর্যবেক্ষণে, যেখানে কি থাকবে, স্বল্প মাত্রায় একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। বিভিন্ন সময় পরীক্ষণ করতে গিয়ে পরীক্ষণের স্বার্থেই কিন্তু এই কাজটি করতে হয়। দেখো, এই যে একটি স্লাইড এসছে, এখানেও কিন্তু গবেষণাগারে একটি নিয়ন্ত্রিত পরিবেশ, অথবা সেটি বাইরেও হতে পারে, সামান্য কিছু মাত্রায় কিছু কিন্তু যে চলটির প্রভাব দেখতে চান সেই চলটির প্রভাবে উনি দেখবেন, অন্য কিন্তু চলগুলোকে তিনি নিয়ন্ত্রণ রাখবেন, রেখেও কিন্তু একদম স্বাভাবিক একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়া। পরীক্ষণ পাত্র হয়তো বুঝতেই পারবে না, বা আমরা যে কাজটি করছি সেটিও বুঝতে পারবে না। এমনিভাবে আমরা বাচ্চাদের বিভিন্ন আচরণের ক্ষেত্রে অথবা যে কোনো পর্যায়ের মানুষের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো নিয়ন্ত্রিত পর্যায়ে পর্যবেক্ষণ করে থাকি। কাঠামোগত পর্যবেক্ষণ নিয়েও কথা বলেছি, যেখানে সব কিছু পূর্ব নির্ধারিত থাকবে, পরিকল্পিত থাকবে, সেটাকে বলেছি আমরা কাঠামোগত পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু ব্যাখ্যা করেছি ইতিমধ্যে, আশা করি তোমরা বুঝেছো। একটু ছবির দিকে খেয়াল করো, দেখো সব কিছু নোট করছে, আগের থেকে পরিকল্পনা মাফিক সব কিছু করছে। কি প্রশ্ন করবেন, কি করবেন না, কিভাবে বসবেন, কোথায় বসবেন, সব কিছু কিন্তু নোট করবার চেষ্টা করছে গবেষক বা পর্যবেক্ষক। দেখো, দেখলে পরে বুঝবা। দেখো, সে খাতা কলম নিয়ে সেখানে পর্যবেক্ষণ করছে। এগুলো হচ্ছে পরিকল্পিত পর্যবেক্ষণ। এবার চলে আসি অকাঠামোগত, যেটা বলেছি, যেখানে আগের থেকে পূর্ব পরিকল্পনা থাকবে না, কোনো কাঠামো থাকবে না, গবেষক তার মতো করে গিয়ে উদ্দেশ্যহীনভাবে সেখানে গিয়েও কিন্তু যা কিছু দেখবেন সেটাকেই বলেছে অকাঠামোগত পর্যবেক্ষণ। আরেকটি ভাগে ভাগ করেছিলাম আমরা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। গবেষক অংশগ্রহণ করবেন সক্রিয়ভাবে, যেমনটা উদাহরণ দিলাম, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেবেন, তার মধ্য দিয়ে কিন্তু তথ্যপাত্র তিনি সংগ্রহ করতে পারেন। অংশগ্রহণবিহীনও তোমরা বুঝে গেছো, গবেষক দূরে থেকেই সেই গবেষণাগারের পরিবেশে না গিয়ে অথবা সেই পরীক্ষণ পাত্রদের সঙ্গে না মিশে গিয়ে দূরে থেকে দেখেও কিন্তু পরীক্ষণ পাত্রদের আচার আচরণগুলো দেখতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্য দিয়ে দেখো গবেষক, ওই যে একদম বাম দিকের ছবিটা খেয়াল করো, উপরে দেখো একটা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি পর্যবেক্ষণ করছেন এই দুজন মানুষের, ভদ্রলোক ভদ্র মহিলার আচরণ। ঠিক সেই গবেষকই কিন্তু ডান দিকের ছবিটাতে দেখো ঠিক পিছনে গিয়ে দাঁড়িয়েছেন। তাহলে এই যে দুজন মানুষ, ভদ্রলোক ভদ্রমহিলা কি কাজ করেন দূরে থেকে দেখছেন, এটাকে বলেছে অংশগ্রহণবিহীন। আর ডান দিকের ছবিটাতে দেখো সেই যে ভদ্রলোক ভদ্রমহিলা যা কিছু পর্যবেক্ষণ করছেন সেই গবেষকও কিন্তু সেখানে চলে এসছে, এইটাকে বলছি আমরা অংশগ্রহণমূলক। অর্থাৎ সেই গবেষণা ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে তাদের সঙ্গে মিশে গিয়েই গবেষণার কাজটি করা। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে পদ্ধতিটি আছে সেটাকে বলেছে অন্তর্দর্শন পদ্ধতি বা ইন্ট্রোস্পেকটিভ মেথড। অন্তর্দর্শন, নিজেই নিজেকে দর্শন করা, নিজেই নিজের সম্পর্কে বলা, এইরকমটাকে বলেছে আমরা অন্তর্দর্শন। এই অন্তর্দর্শন পদ্ধতি বলতে কি বোঝায় আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এরকম বিষয়টা, অন্তর্দর্শন পদ্ধতি হচ্ছে তথ্য সংগ্রহের একটি কৌশল বা পদ্ধতি। সেই পদ্ধতির মধ্য দিয়ে আমরা কি করি, যেখানে ব্যক্তি বা পরীক্ষণ পাত্র তার নিজের অভ্যন্তরীণ অভিজ্ঞতাগুলোকে যেভাবে পর্যবেক্ষণ করেন তা জানার পর পরীক্ষক বা গবেষককে যেসব অভিজ্ঞতা ব্যক্ত করেন বা করবেন, এভাবে পরীক্ষণ পাত্রের নিজস্ব অনুভূতি, অভিজ্ঞতা পরীক্ষণ পাত্রের মুখ থেকে জেনে পরীক্ষক বা গবেষকের তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশলকেই বলছি অন্তর্দর্শন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অন্তর্দর্শন পদ্ধতি তথ্য সংগ্রহের এমন একটি কৌশল যেখানে ব্যক্তি বা পরীক্ষণ পাত্র তার ভিতরে যে অভ্যন্তরীণ যে অবস্থাগুলো হয় সেগুলোকে সে নিজে কিভাবে পর্যবেক্ষণ করে, তার নিজস্ব অনুভূতিটা কি, সেই অনুভূতিটাই তিনি গবেষক বা পর্যবেক্ষকের সামনে কিন্তু উপস্থাপন করেন। এমনিভাবে পরীক্ষণ পাত্রের মুখ থেকেই কিন্তু গবেষক তথ্যপাত্রগুলো পান। এই যে পরীক্ষক পাত্র তার নিজেকে যেভাবে দেখছেন, যেভাবে ব্যাখ্যা করছেন, ঠিক সেভাবেই তার কাছ থেকে সে তথ্যগুলো নেওয়া, এভাবেও কিন্তু গবেষক তথ্য পেতে পারেন। এটাকে বলেছে অন্তর্দর্শন, অর্থাৎ পরীক্ষণ পাত্র নিজেকে যেভাবে দেখে তার অনুভূতিটা সে সেভাবেই ব্যক্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পদ্ধতিরও কিন্তু সুবিধা কিছু অসুবিধার জায়গা আছে। পরীক্ষণ পাত্র নিজেই যেহেতু নিজের অনুভূতির জায়গাগুলোকে ব্যক্ত করে থাকেন, তাহলে যেমন সুবিধাও আছে। আমরা যদি একটু সুবিধার দিকে খেয়াল করি তাহলে দেখবে শারীরিক বা মানসিক অবস্থা, আত্মোপলব্ধি সব কিছুই কিন্তু প্রত্যক্ষভাবে জানার সুযোগ আছে আমার এই অন্তর্দর্শন পদ্ধতির মধ্য দিয়ে। পরীক্ষণ পাত্র নিজের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা নিজে কিন্তু দর্শন করেন। এর মধ্য দিয়ে কিন্তু তার নিজের কথাটা নিজে যেহেতু বলেন, কাজে সেটি সরাসরি তিনি প্রত্যক্ষ করেন। এই কারণে বলেছে এটি একটি কিন্তু এই পদ্ধতির সুবিধা। নাম্বার 2 বলেছি উপকরণ, যন্ত্রপাতি বা গবেষণাগারের কিন্তু প্রয়োজন নাই। আমরা একটু খেয়াল করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পদ্ধতিগুলো সুবিধা অসুবিধা আলোচনা করতে গেলে আমাদের অন্য যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির সঙ্গে একটু তুলনা করেই আমাদেরকে যেতে হয়, তা না হলে পরে পরিষ্কার করা যাবে না। যেমনটা বলেছি নাম্বার 2 বললাম উপকরণ, যন্ত্রপাতি, গবেষণাগারের প্রয়োজন নাই। তাহলে কোন পদ্ধতিতে প্রয়োজন আছে? পরীক্ষণ পদ্ধতিতে প্রয়োজন আছে। পরীক্ষণ পদ্ধতিকে এত ভালো পদ্ধতি বলেছি, তারপরেও কিন্তু আমাদের কি করতে হবে? সেই গবেষণাগার জোগাড় করতে হবে, যন্ত্রপাতি কিনতে হবে। কিন্তু অন্তর্দর্শনের পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু ব্যক্তি নিজেই নিজেকে যেহেতু জানার চেষ্টা করে, কাজে এখানে কিন্তু এই উপকরণ, যন্ত্রপাতি বা গবেষণাগার লাগে না। এটি একটি সুবিধা। নাম্বার 3 বলেছি স্থান, কাল ইত্যাদির উপর নির্ভর করতে হয় না। যেমন পর্যবেক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে গবেষককে কি কোথায় সেই স্থানে যেতে হয়, সেখানে গিয়ে পর্যবেক্ষণ করতে হয়, কিন্তু এই পদ্ধতির মধ্য দিয়ে এই ব্যাপারটা কিন্তু থাকে না। অনেক পেশাদার অপরাধী আছেন বা মানসিক রোগী আছেন, তারা কিন্তু তাদের যে সমস্যাটি সেই সমস্যাটি তারা বলতে চান না। অপরাধ করে কেউ অপরাধ স্বীকার করতে চায় না। তো অন্তর্দর্শন পদ্ধতির মধ্য দিয়ে যেহেতু সে পেশাদার, কাজে তার আচরণে অনেক সময় অনেক কিছু ফুটে ওঠে না। আমরা অন্য পদ্ধতির মধ্য দিয়ে পর্যবেক্ষণ করে হয়তো চেষ্টা করছি সেটি জানার, কিন্তু কিছুতেই জানা যাচ্ছে না। কিন্তু যদি অপরাধী নিজেই নিজের কথাটি বলে, মানসিক রোগী যদি নিজেই নিজের কথাটা বলে, তাহলে দেখা যাবে কি যে সেই জায়গাটা অনেক বেশি পরিষ্কার তথ্য পাওয়ার সুযোগটা থাকে। এই কারণে বলেছে যে আমাদের অনেক ক্ষেত্রেই অন্তর্দর্শন পদ্ধতির কোনো বিকল্প নাই, আর সব পদ্ধতির মধ্য দিয়ে সব কিছু জানার সুযোগটি থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু চলে যাই আমাদের অন্তর্দর্শন পদ্ধতির অসুবিধা কি আছে। এই পদ্ধতির অসুবিধা হচ্ছে এই পদ্ধতিটি ব্যক্তিনিষ্ঠ। ব্যক্তি নিজেই যেহেতু নিজেকে পর্যবেক্ষণ করে, তার মধ্য দিয়ে ব্যাখ্যা করে, এবং এই ব্যাখ্যা শুনে যিনি শোনেন তিনি আবার তার মতো করে সেটিকে নেন, যার কারণে তারও একটি প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থাকে। এই সব কারণে কিন্তু এটাকে বলা হয় থাকে এটি ব্যক্তিনিষ্ঠ, এটা বস্তুনিষ্ঠ না। অন্তর্দর্শনের যে বিষয়টা অনেক সময় সেটি অন্তর্নিহিত হয়ে যায়, মানে হারিয়ে যায়। ধরো তাকে বলা হয়েছে যখন তোমার বাবা তোমার সঙ্গে এরকম একটি কথা বলবে, তার পরিপ্রেক্ষিতে তুমি তোমার রেগে গেলে পরে তোমার আচরণ যেটি হয় সেটি তুমি একটু খেয়াল করো তো, বাবার বলার পরিপ্রেক্ষিতে তোমার আচরণটি কেন তুমি এরকম করো, এতটা এরকম করা কি ঠিক? তুমি একটু খেয়াল করবা তোমার আচরণটি কেমন হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন সে চিন্তা করলো যে বাবা এরকম কথা বললে পরে আমি যখন এমন আচরণ করি যে আচরণটি আমাকে আবার খেয়াল করতে হবে, তাহলে তখন কিন্তু তার আবেগটি কিন্তু প্রশমিত হয়ে যাবে। বাবার কথার পরিপ্রেক্ষিতে তার আবেগটি এসছে, তার পরিপ্রেক্ষিতে সে একটি আচরণ করে, কিন্তু তাকে যদি মাথায় রাখতে হয় যে ওই সময় তো আমাকে খেয়াল রাখতে হবে, আসলে বাবা এই করলে পরে আমি কেন এরকম আচরণ করি, একটু খেয়াল করি তো, তাহলে কিন্তু তার আবেগটি আবার প্রশমিত হয়ে যাবে। এই জন্য বলছে অন্তর্দর্শনের বিষয়টি কিন্তু হারিয়ে যেতে পারে। অনেক সময় এর মধ্য দিয়ে কি হয়, আংশিক তথ্য পাওয়া যায়, পুরোপুরি তথ্য সবসময় পাওয়া যায় না। শিশু, মানসিক রোগী এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি সবসময় প্রয়োগ করাও যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু একটি এটা ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি, বিজ্ঞানভিত্তিক পদ্ধতি নয়, এই কারণে কিন্তু এই পদ্ধতি নিয়ে অনেক দুর্বলতার জায়গাগুলো আছে। ঠিক মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করবার তাগিদ থেকেই কিন্তু আমরা একটা পর্যায়ে গিয়ে অন্তর্দর্শন পদ্ধতির যে বিষয়গুলো এগুলোকে সীমিত করে নিয়ে এসেছি। তারপরেও অন্তর্দর্শন পদ্ধতি এখনও পর্যন্ত ব্যবহৃত হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেহেতু আমরা সব কিছুকেই কিন্তু পরীক্ষণ বলি, পর্যবেক্ষণ পদ্ধতি বলি, এগুলোর মধ্য দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয় না। এই কারণে সেই শুরু থেকে অন্তর্দর্শন পদ্ধতির যাত্রা শুরু হয়েছিল। এখনও যেহেতু অনেক কিছুকেই ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হয় না বিজ্ঞানভিত্তিকভাবে, অথবা যে পদ্ধতিটি বিজ্ঞানভিত্তিকভাবে যাচ্ছে না, কিন্তু যে পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকেও কিন্তু একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার সুযোগ আছে। এই জন্য এই পদ্ধতির কিন্তু গুরুত্ব এখনও রয়ে গেছে। আমরা চলে যাই আমাদের নাম্বার 4 পদ্ধতি, চিকিৎসামূলক পদ্ধতি বা ক্লিনিক্যাল মেথড। নাম শুনে বুঝতে পারছো যে চিকিৎসা করা। কি চিকিৎসা? তোমাদের মনে হতে পারে এই চিকিৎসা বলতে মনে হয় শারীরিক চিকিৎসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু স্লাইডটার দিকে যদি খেয়াল করো তাহলে দেখবে
আর চিকিৎসামূলক পদ্ধতি বলতে শারীরিকভাবে চিকিৎসার কথা মনে হলেও মনোবিজ্ঞানে মূলত এটি হচ্ছে মানুষের আচরণগত উপযোজন সমস্যা এবং মানসিক অস্বাভাবিকতার যে ধরনগুলো এগুলো শনাক্ত করা, মানসিক যে ব্যাধিগুলো আছে এগুলো লক্ষণ কারণ জানা, সর্বোপরি এগুলো শুধু জানলেই হবে না, এগুলোকে প্রতিরোধ করা, এগুলোকে প্রতিকার করা এবং সর্বোপরি চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা বা চিকিৎসা সেবা দেওয়া। তো চিকিৎসামূলক পদ্ধতির মধ্য দিয়ে কী করা হয়, মনোবিজ্ঞানে সেই মানসিক উপযোজন সমস্যাগুলোকে শনাক্ত করে, মানসিক রোগগুলোকে শনাক্ত করে সেগুলোকে সারিয়ে তুলবার জন্য কিন্তু নানা রকম পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। তো অনেক পদ্ধতি আছে, আমরা বিস্তারিত একটা জায়গায় হয়তো গেলে বুঝতে পারতাম, কিন্তু আমরা সংক্ষেপে একটু বলি। মনোচিকিৎসা আছে, আচরণ চিকিৎসা বা গ্রুপ থেরাপি আছে, মেডিকেল চিকিৎসা আছে, মানবীয় মক্কেল কেন্দ্রিক বা ক্লায়েন্ট সেন্টার থেরাপি আছে, এমনিভাবে অনেক আছে। আমরা সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম চিকিৎসামূলক পদ্ধতিগুলো। নাম্বার 5 হচ্ছে পরিসংখ্যান পদ্ধতি বা স্ট্যাটিস্টিক্যাল মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান যেহেতু বিজ্ঞান ভিত্তিকভাবে কোনো কিছুকে প্রমাণ করতে গেলে আমাদেরকে কি করতে হয়, সংখ্যাগত বিজ্ঞানের মধ্য দিয়ে, অঙ্কের মধ্য দিয়ে, গাণিতিকভাবে বা পরিসংখ্যানের মধ্য দিয়ে করতে হয়। তো পরিসংখ্যান পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির মধ্য দিয়ে সংখ্যাবাচক তথ্যের কি করা হয়, সংগ্রহ করা হয়, সংগৃহীত তথ্যগুলোকে সংক্ষিপ্ত আকারে বিন্যাস করা হয়, সাজানো হয়, বিশ্লেষণ করা হয় এবং তাদের ব্যাখ্যাসহ একটি সিদ্ধান্তে উপনীত হওয়া হয়। পরিসংখ্যান পদ্ধতি আমাদের মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে তার সেই স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে আমাদের কী করে, বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে। এই কারণে আমরা মনোবিজ্ঞানে পরিসংখ্যান পড়ে থাকি। তোমরা যখন সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে উঠবে তখন দেখবে তোমাদের এই পরিসংখ্যান তোমাদেরকে পড়তে হয়। নাম্বার 6, জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড। আমরা চলে এসেছি সার্ভে মেথডে। এটা অনেক বেশি তোমাদের কাছে পরিচিত মনে হবে, বিভিন্ন সময় আমরা সার্ভের কথা শুনি, অনুসন্ধানের কথা শুনি। তাহলে এই পদ্ধতি বলতে আসলে কি বোঝায়, আমরা সামাজিক আচরণভিত্তিক গবেষণায় আমরা জনমত যাচাই করতে চাই এবং এই জনমত যাচাই করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, আমরা প্রশ্নমালা বা সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন প্রশ্নোত্তরের মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করি। এই যে সাক্ষাৎকার, প্রশ্নমালা বা এই জাতীয় বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহের যে একটি কৌশল, এটাকে বলেছি আমরা জরিপ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে নিশ্চয়ই ইচ্ছে করলে আমি খুব বেশি বড় করার সুযোগটিও পাচ্ছি না। ঘটনা অনুধান পদ্ধতি নাম্বার 7, কেস স্টাডি মেথড। কেস স্টাডি মানে একজন ব্যক্তির বা একদল ব্যক্তির তার সম্পর্কে পরিপূর্ণ একটি বিষয় জানা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এমনিভাবে দেখা যায় কোনো একটি সামাজিক একক বা একজন ব্যক্তি, একটি পরিবার, ক্ষুদ্র গোষ্ঠী বা দল, প্রতিষ্ঠান, যাই হোক না কেন, এদের উপর আমরা গভীরভাবে এবং ব্যাপকভাবে আমরা কি করতে চাই, আমরা বিশ্লেষণ করতে চাই, অনুসন্ধান করতে চাই। এই যে গভীর এবং ব্যাপকভাবে বিশ্লেষণ করে তার ভিতরে ঢুকে গিয়ে প্রত্যেকটি বিষয় গভীরভাবে অনুধাবন করে অনুসন্ধান করে যে তথ্য পাওয়া যায়, এই তথ্য সংগ্রহের পদ্ধতিটাকে বলেছি আমরা ঘটনা অনুধান পদ্ধতি। একটি কেস, একটি ঘটনা, এটার ভেতরে ঢুকে গিয়ে পূর্ণাঙ্গভাবে সামগ্রিকভাবে তার তথ্যপাত্র সংগ্রহের যে পদ্ধতি, সেটাকে বলেছি আমরা ঘটনা অনুধান পদ্ধতি। আমরা চলে এসেছি নাম্বার 8-এ, সর্বশেষ যে পদ্ধতিটি আছে অভিক্ষা পদ্ধতি বা টেস্ট মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিক্ষা তাহলে কাকে বলে সবার আগে জানতে হবে। আমরা যদি একটু খেয়াল করি, সাধারণভাবে বলা হয়ে থাকে যা দিয়ে বা যার সাহায্যে ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাকে বলা হয়ে থাকে অভিক্ষা। তাহলে মৌলিক মানসিক বৈশিষ্ট্য কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানবে একজন মানুষের কিন্তু বুদ্ধি মাপা যায়, মানুষের ব্যক্তিত্ব মাপা যায়, প্রবণতা মাপা যায়, তার মূল্যবোধ মাপা যায়। এই যে বললাম, এগুলোকে বলা হয় থাকে বুদ্ধি, ব্যক্তিত্ব, প্রবণতা, মূল্যবোধ। এগুলো হচ্ছে ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য। তো যা দিয়ে এই বৈশিষ্ট্যগুলোকে মাপা হয় তাকে বলেছি আমরা অভিক্ষা। এই অভিক্ষা বলতে সাইকোলজিক্যাল টেস্ট বা মনস্তাত্ত্বিক বা মনোবৈজ্ঞানিক অভিক্ষা। আমরা এই মনোবৈজ্ঞানিক অভিক্ষা দিয়ে এই মৌলিক মানসিক বৈশিষ্ট্যগুলো মাপি। একটু যদি ভালো সংজ্ঞার দিকে তাকাই তাহলে দেখবে এ সাইকোলজিক্যাল টেস্ট ইজ এসেনশিয়ালি অ্যান অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড মেজার অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার। বিখ্যাত মনোবিজ্ঞানী এনি অ্যানাস্টেসি 1969 এই সংজ্ঞাটি প্রদান করেন। মনোবৈজ্ঞানিক অভিক্ষা হলো মানুষের আচরণের নমুনা পরিমাপের বস্তুনিষ্ঠ ও আদর্শায়িত পরিমাপ। এই পরিমাপটা কেমন হবে? পরিমাপটা হবে বস্তুনিষ্ঠ, অর্থাৎ ব্যক্তির প্রভাব সেখানে থাকবে না। ব্যক্তি বলতে কে? যিনি পরিমাপ করবেন তার কোনো প্রভাব থাকা যাবে না। আমি বুদ্ধি মাপতে গেলে তোমার যদি একরকম বুদ্ধি হয়, তুমি একজন ব্যক্তি, আবার আরেকজন ব্যক্তি যদি তোমার উপরেই সেই অভিক্ষাটি প্রয়োগ করে বুদ্ধি মাপতে যায়, তখন যদি তোমার বুদ্ধিটা আলাদা হয়ে যায়, আমরা জানি বুদ্ধিকে আইকিউ দ্বারা প্রকাশ করা হয়। আমি মেপে তোমার আইকিউ পেলাম 100, আরেকজন শিক্ষক সেই অভিক্ষাটা দিয়ে তোমাকে মেপে পেলো হচ্ছে 110, তাহলে কিন্তু এই অভিক্ষাটা
বস্তুনিষ্ঠ হচ্ছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য বলেছে পরিমাপক কি হতে হবে, সব সময় একই মাপ দিতে হবে, তাহলে সেটাকে বিজ্ঞান বলা যাবে। মনোবিজ্ঞানে এই যে অভিক্ষাগুলো দিয়ে আমরা ব্যবহার করি, অভিক্ষাগুলো কিন্তু অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক। এই জন্য বলেছে এটা বস্তুনিষ্ঠ হতে হবে এবং আদর্শ আয়িতও হতে হবে। এটির গঠন প্রণালী, প্রয়োগ পদ্ধতি, ফলাফল ব্যাখ্যা সব কিছুর মধ্যে কিন্তু একটি সামঞ্জস্যতা থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তির যে মৌলিক মানসিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে পরিমাণগতভাবে মূল্যায়নের যে একটি পদ্ধতি, সেটাকে বলি আমরা অভিক্ষা। এই অভিক্ষা দিয়েই আমরা কি করে থাকি, এই অভিক্ষাটাই হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা আমরা করি তাকে বলেছে আমরা অভিক্ষা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু যদি পুনরালোচনার জায়গায় যাই, সংক্ষেপে বলতে পারি আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি কি নিয়ে, মূলত সামাজিক বিজ্ঞানে বা মনোবিজ্ঞানে গবেষণার যে পদ্ধতিগুলো আছে এগুলো নিয়ে 8টি পদ্ধতি সম্পর্কে আমরা সংক্ষেপে একটি আলোচনায় চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা এই পরিসরে যতটুকু সম্ভব আমরা আলোচনা করেছি। আমরা নিশ্চয়ই পরবর্তী ক্লাসে যখন যাব তখন দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো যে আমরা একটু যদি এভাবে খেয়াল করি যে এরকম প্রথম যে অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়, আমরা 3টি ক্লাসের মধ্য দিয়ে অধ্যায়টি আলোচনা করবার চেষ্টা করলাম। আমি চেষ্টা করেছি পুরো অধ্যায়ের মধ্যে সিলেবাসকে কভার করে যতটা সম্ভব সবগুলোকে নিয়ে আসবার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কারণে কখনো কখনো একটু দ্রুত কথা বলতে হয়েছে। আমার একটি এরকম জায়গা ছিল যে সবটুকু এই 3টি ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে কিভাবে ধরিয়ে দেওয়া যায় তারই একটি অংশ হিসাবে কিন্তু চেষ্টা করেছি যে কত বেশি তথ্য এই ক্লাসগুলোতে দেয়া যায়। তো আমরা নিশ্চয়ই দ্বিতীয় ক্লাসে যখন যুক্ত হব তখনও তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে। আমরা দেখে একটা স্লাইড দেখতে পাচ্ছ, তোমাদের আসলে প্রশ্ন প্রত্যাশা করি আমি। সেই প্রশ্ন আসলে একটি ক্লাসকে আমি সবসময় বিশ্বাস করি যে একটু ইফেক্টিভ করে, প্রশ্নগুলো কী করে থাকে একটা ক্লাসকে কার্যকর করতে সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি যে তোমরা তোমাদের বাড়িতে আছো এবং বাড়িতে থেকে আজকেই যদি আমার ক্লাসটির পরেই যদি একটু এই ক্লাসটিকে আরেকটু তুমি মনে নিয়ে আসতে চাও, তাহলে যে 8টি পদ্ধতির আমি নাম অন্তত বললাম সেগুলোকে একটু বাংলায় একবার লেখা, দুবার লেখা, ইংরেজিতেও দুবার লেখা, এমনকি এর বাইরেও যে পদ্ধতিগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানবার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বই পড়তে হবে। সাধারণ মনোবিজ্ঞানের কিন্তু অনেক বই আছে এবং তোমরা খেয়াল করবা সহায়ক গ্রন্থাবলী হিসাবে আমি কয়েকটি বইয়ের নাম এখানে দিয়েছি। এর বাইরেও কিন্তু সাধারণ মনোবিজ্ঞান অনেক বই আছে। আর একটি কথা বলে রাখি, সাধারণ মনোবিজ্ঞানের বই তুমি সবচেয়ে বেশি কিনবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই বইগুলো একেবারে মনোবিজ্ঞানের মৌলিক বা বেসিক কতগুলো জায়গা, কাজেই এই বইগুলো কিন্তু তোমার ফার্স্ট ইয়ারেই শুধুমাত্র শেষ হয়ে যাবে না। এই বইগুলো তোমার সেকেন্ড ইয়ার লাগবে, থার্ড ইয়ারে লাগবে, ফোর্থ ইয়ার মাস্টার্স পর্যন্ত তোমার কিন্তু এই সাধারণ মনোবিজ্ঞানগুলোই তোমার একটা বড় অংশ ভূমিকা পালন করবে। কাজেই সাধারণ মনোবিজ্ঞানের বই কিনতে গিয়ে তোমরা কৃপণতা করবে না। আমার বিশ্বাস যে তোমরা 3টি ক্লাস যদি মনোযোগ দিয়ে একবার দেখলে যদি তোমার আত্মস্থ করতে সমস্যা হয়, তুমি আমার বিশ্বাস যে আরেকবার দেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। বিশেষ করে এই সময়কালে তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবার চেষ্টা করবে। আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।